হিম হিম হিম। আমি আমার স্বাভাবিক অবস্থা বলছি, কিন্তু সত্যি তো বাইরে বারবার ওই যে আমাদের দিকে এগিয়ে চলেছে। সকল সাহিত্যপ্রেমী শ্রোতাগণকে স্বাগত আমাদের কবিকক্ষ পরিবারে। আপনাদের সকলকে আমাদের মাতৃভাষায় সাহিত্য রসে আমোদিত এবং রোমাঞ্চকর করবার প্রচেষ্টায় আমাদের এই নিবেদন। দিবাকর কয়াল রচিত এই রোমাঞ্চকর এবং রোমহর্ষক গল্পের নাম ছায়াপথ। গল্পের সূত্রধার রাখাল দাস। চলুন সাহিত্য রসে ডুব দেওয়া যাক। আমার নাম হিম। আমার আসল নাম হিমানী গুহ। এক ছেলে হওয়ার সত্ত্বেও আমার মা বাবা আমাকে এরকম একটি নাম দিয়েছে। ছোটবেলা থেকেই আমার এই নাম নিয়ে অনেক হাস্যকর বিষয়ে জর্জরিত ছিল, কিন্তু বর্তমানে আমি আমার সকল বন্ধু বান্ধবদের নিজেকে হিম নামেই পরিচয় করি। কলেজের বন্ধু বান্ধব হলেও আমার আসল বন্ধু বান্ধব স্কুলে। তাদের সাথেই আমি কলেজে যাই, নিজের সম্পূর্ণ কলেজটি পাস আউট করি। এই বেশ কিছুদিন আগে আমাদের শেষ পরীক্ষাটিও সমাপ্ত হলো। বাকিদের জানি না, কিন্তু ছোটবেলা থেকেই যে কোনো পরীক্ষা আমার জন্য যন্ত্রণার থেকে কম ছিল না। কলেজ জীবন আনন্দময় হলেও এই পরীক্ষাটা আমাকে ঠিক আনন্দময় লাগতো না। এটাই ভেবে আমি রোহিতকে ফোন করলাম, যাতে কোথাও যাওয়ার পরিকল্পনাকে আমি বাস্তবায়িত করতে পারি। হ্যালো রোহিত, বলছি শোন না, কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা কর না ভাই। পরীক্ষা হলো আর ভালো লাগছে না ঘরে বসতে আমার। দেখ না যদি কোথাও যাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কোথায় যাব আমরা? একটা কাজ কর পারলে, দত্তবাবুর দোকানে আয় তো। সবাই চা খেতে খেতে বেশ গল্প আড্ডা জমা হবো। তখনই নাই আমাদের পরিকল্পনার ব্যাপারে আমি প্রস্তাব দেব, সকলে দেখি কি মতামত আসে। প্রতিদিনের মতোই সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম দত্তবাবুর দোকানের উদ্দেশ্যে। পৌঁছে দেখলাম সেই রোজকার মতো স্টেশনের ব্যস্ততা। উফ, দত্তবাবুর দোকানে সেই যে ভিড়, আর ভাল লাগে না। দাদা, একটা চা দেবেন? চাটি নিয়ে রোজকার মতন আমাদের জায়গাটায় বসে পড়লাম। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর রোহিত আমার কথা মতো সকলকে নিয়ে চলে এলো দত্তবাবুর দোকানে। সকলে আসা মাত্রই রিক্তা হঠাৎ বলে উঠল, তোদের পরীক্ষা কেমন হলো? এই তুই আবার শুরু করলি? তোকে আমি বললাম না যে এখন শুধুমাত্র ভ্রমণের কথাই হবে? আচ্ছা আচ্ছা। সকলের কথা থামিয়ে আমি বললাম, এই তোর স্বপ্নঝিলের নাম শুনেছিস? বিভিন্ন লোকেদের মতে স্বাভাবিক থাকা সেই স্বপ্নঝিল রাত গড়ালেই তার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। আমার কথাটাকে থামিয়ে হঠাৎ সিরাজ বলে উঠল, সব ঠিক আছে, কিন্তু ওখানকার অতীত সম্পর্কে জানিস তো? সেখানকার ছায়াপথের কথা? না না, এই সব জায়গায় যাব না বাবা। শুরুর দিকে রিক্তা না করলেও কোনোভাবে তাকে আমরা মানিয়েই নিলাম, এবং সকলের মতানুসারে আমরা সকলেই আমাদের পরীক্ষার চাপটি কমানোর একটা মাধ্যম এবং আমাদের ভ্রমণস্থল দুটোই পেয়ে গেলাম। দেখতে দেখতে ভ্রমণ যাত্রার দিনও চলে এলো। আমরা সকলেই গাড়িতে বসলাম। তখনই রোহিত আমাকে বলল যে সে গাড়ি চালাবে। আমিও কোনো দ্বিধাবোধ না করে তাকে গাড়ি চালাতে দিই, কারণ গাড়িটা তো তারই মাঝখানে হঠাৎ রিক্তা বলে উঠল, না না, তুই না, তুই এর আগের বারেও করেছিস, তাই তুই চালাবি না, হিমি চালাক। সকলেই ঠিক করলাম যে গাড়িটি আমি চালাবো, এবং রোহিত মন মরা অবস্থায় গাড়ির পেছনে গিয়ে বসে রইল। গাড়ি চলমান অবস্থায় বেশ মজা করছিলাম। গান কথোপকথনের দ্বারা আমাদের এই সময়টা কাটছিল। দেখতে দেখতে কিভাবে ভ্রমণের শুরুর 11টা থেকে বেলা 4টে কেটে গেল। এত মজার কারণে এক অসহায় শ্রমিকদের মতন খাওয়ার অনুসন্ধান করছিলাম। হাইওয়ে রাস্তায় পৌঁছে গিয়ে সুতরাং দোকান পাওয়া আকাশের তারা গোনার মতন কঠিন। বেশ খানিকক্ষণ খিদের সাথে যুদ্ধ করার পর রাস্তার পাশে একটা ধাবা দেখতে পেলাম। আমাদের মতন ক্ষুধার্ত মানুষদের জন্য একটি স্বর্গের থেকে কম বোধ হয়নি।
আমরা সেখানে খেতে বসলাম। খাওয়ার পেয়ে সকলের আলাদাই শান্তি বোধ হচ্ছিল। আমার খাওয়ার অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু বাকিদের এখনও তেমন শেষ হয়নি। তাই আমি পথের সম্পর্কে এবং আমাদের আরও কতটা যেতে হবে সেই সম্পর্কে ধাবার মালিকের সাথে কথা বলতে গেলাম। দাদা শুনছেন? কি হলো বাবু মশাইরা, কোনো সমস্যার মুখে পড়লে নাকি? বলছি এখান থেকে স্বপ্নঝিল কদ্দূর? এই বলা মাত্রই লোকটির মুখ একদম গম্ভীর হয়ে গেল। মজায় থাকা ওই ব্যক্তিটা কথার ছলের মধ্যেই আমাকে উত্তর দিল, কিন্তু উত্তরটি শোনার সাথে এবং তার মুখের ভঙ্গিমা কেন জানি না মিল খাচ্ছিল না। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন কোনো উত্তর না পেলাম, আবার আমি প্রশ্ন করলাম, দাদা শুনছেন? কই গেলেন? বলছি এখানে কোনো নীলগুড়ি প্যালেস আছে বা স্বপ্নঝিল? আমরা ওখানেই যাচ্ছি। আপনি কিছু বলতে পারবেন এখান থেকে আর কতদূর আমাদের যেতে হবে? পুরো 4 ঘন্টার রাস্তা। আপনারা একদম হেসে খেলে একদম সকালবেলা এক সুন্দরভাবে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাবেন, কোনো সমস্যা হবে না। হোটেল আছে বই কি, কিন্তু বলতে পারেন এটাই লাস্ট। আর বাবু, আপনারা না যাওয়ার টাইমে যদি কখনো হোটেল দেখতে পান তো ওখানে দাঁড়াবেন না, কেমন? হাইওয়ের শুরুর দিকে তো আমরা সকলেই খুবই উৎসাহিত ছিলাম এবং গান বাজনা চলছিল, কিন্তু যত সময় অতিক্রম হতে শুরু করলো আমরা সকলেই ক্লান্ত হতে শুরু করলাম এবং সারাদিনের দৌড়ঝাঁপ এবং বিভিন্ন রকম কাজের জন্য আমরা ক্লান্ত ছিলাম। তাই আমি সকলকে প্রস্তাব দিই যাতে তারা ঘুমিয়ে পড়ুক এবং সকলে তাই করে। কিন্তু যেহেতু রোহিত সারাদিন ঘুমিয়েই ছিল, তাই আমি তাকে উঠিয়ে দিয়ে বলি যে এবার তুই গাড়ি চালা, বাকিটা আমি ঘুমাবো এবার। রোহিত আমার কথায় রাজি হলো এবং গাড়িটি চালাতে শুরু করলো। বেশ অনেকক্ষণ গাড়িটা চালালো এবং আমিও ধীরে ধীরে নিদ্রায় প্রবেশ করতে শুরু করলাম। কিন্তু তৎক্ষণাৎই রোহিত আমার দিকে তাকিয়ে চিৎকার করে ডাকে, হিম হিম হিম। কি কি হলো তোর? তুই এরকম করছিস কেন? ভাই একবার তুই শুধু একবার জানলাটা দিয়ে বাইরেটা দেখ। বাইরে? হ্যাঁ, পেট্রোল পাম্প, এটা স্বাভাবিক তো, কি হয়েছে তাতে? ওটা আমি এর আগেও 3বার দেখেছি। তুই আবার নেশাগ্রস্ত অবস্থায় রয়েছিস? হিম, আমি একটা ফোটাও আর কি করছি না। তুই শুধু একবার জানলা দিয়ে বাইরেটা দেখ, মনে হচ্ছে পেট্রোল পাম্পটা আবার রাস্তা চলেছে আমাদের সামনে। ওই দেখ, ওই দেখ, দেখলি দেখলি আবার আসলো। সত্যি? কিন্তু কি করে? রোহিতের কথা অনুসারে ওই পেট্রোল পাম্পটা বারবার দেখা যাচ্ছিল, কিন্তু কি করে? ও নাই নেশাগ্রস্ত অবস্থায় হতে পারে, কিন্তু আমি আমার স্বাভাবিক অবস্থায় রয়েছি। কিন্তু সত্যি তো বাইরে বারবার ওই পেট্রোল পাম্পটাকে দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু কি করে? এই ভাবতে ভাবতেই আমরা তখনই একে অপরের দিকে তাকিয়েছিলাম, আমি এবং রোহিত। সেই নির্জুম রাস্তায় শুধু পাওয়া যাচ্ছে ইঞ্জিনের আওয়াজ এবং বাইরে রয়েছে একই দৃশ্য, সেই পেট্রোল পাম্পের। কিন্তু কি করে? এই ভাবতে ভাবতে আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম, কিন্তু হঠাৎই আমাদের মুখের সামনে বিশাল পরিমাণের আলো, মনে হয় যেটা আমাদের দিকে এগিয়ে চলে এসেছে।